না, এটা তো দেশে ফিরিয়ে আনা তো উচিত এবং সেটা সম্ভব। যদি সরকার তাকে যে ধরা হয়েছে, এটা তো দুবাইয়ের কোনো অভ্যন্তরীণ সমস্যার কারণে ধরা হয়। তাকে তো আমাদের এখানে তার যে অপরাধ, সে অপরাধের যে বিচারে আন্তর্জাতিকভাবে তার ব্যাপারে যে হুলিয়া ছিল, FBI-এর হুলিয়া ছিল সম্ভবত, সে আন্তর্জাতিক হুলিয়ার মানে কারণেই তাকে ধরা হয়েছে। তাহলে তাকে ধরা হয়েছে আমাদের অনুরোধে। তো এখন তারা তার অপরাধের শাস্তির জন্য আমাদের কাছে ফেরত পাঠাবে, এটাই তো খুব স্বাভাবিক। এবং সেটা আন্তর্জাতিক নিয়ম মেনেই পাঠাবে, যে হুট করে ধরে নিয়ে আসবে তা না। আন্তর্জাতিক নিয়ম মেনেই সে আমাদের এখানে পাঠাবে। যারা ধরেছে তাদের এখানে রাখার জন্য না, তো আমাদের এখানে পাঠানোর জন্যই আমাদের এখানে পাঠাবে। আর যে কথাটা আপনি বললেন যে উনি বেনজির দুর্নীতি করেছেন, আমিও কিন্তু এটা চাই যে ওনাকে একটা মানে বেনজির দ্রুততা শাস্তিটা হোক। আমরা রামিসার ক্ষেত্রে দেখেছি যে এত দ্রুততায় হয়েছে বিচারটা, যেটা আমি ধারণা করছি, এবং দ্রুততার সঙ্গে সেই বিচার কার্যকর হয়তো বা হবে। তো এটা কেন করা হচ্ছে? প্রধানমন্ত্রী চেয়েছেন তাই? তা কিন্তু নয়। আমি তো মনে করি রামিসার হত্যার বিচার যেটা হচ্ছে, এটা বেসিক্যালি হচ্ছে যে যারা এই ধরনের অপরাধ আগামীতেও করবেন বলে ভাবছেন, তাদের জন্য একটা উদাহরণ তৈরি করার জন্য। তারা যেন ভাবে যে এই ধরনের কাজ করলে আমার এরকম বিচার হতে পারে। সব ক্ষেত্রে হওয়া হয়তো সম্ভব না, কিন্তু হতে পারে এই ধারণা যেন থাকে। তো বেনজির আহমেদের ক্ষেত্রে আমি আশা করব যে ওনার বিচারটা যেন ঠিক একই পদ্ধতিতে হয়, মানে যতটা দ্রুত সম্ভব। এবং যদি কেউ হস্তক্ষেপ করলে, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলে যদি তাড়াতাড়ি হয়, তাহলে আমি আশা করবো উনি হস্তক্ষেপ করবেন। এবং বাংলাদেশের ইতিহাসে এইটিকে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে, এই বক্তব্যও বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেটি নিয়ে একটু জানতে চাই। এই যে আসলে একটা সময় খুব বিখ্যাত একটা শব্দ লাইন ছিল, বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। যারা আসলে বাংলাদেশের সরকারের হয়ে কাজ করছেন, রাষ্ট্রের কাজ করছেন, কর্মচারী হয়ে যাদের কাজ করার কথা, তারা এই ধরনের আলাদিনের চেরাগগুলো আসলে কোথায় পান? সেই দৃষ্টিটাও আসলে আমাদের এখন সরকারে দেওয়া উচিত কিনা। দেখেন, এটা হলো কি, আলাদিনের চেরাগ কিন্তু কেউ হঠাৎ করে কুড়িয়ে পায় না। মানে গল্পের আলাদিনের চেরাগ হঠাৎ করে কুড়িয়ে পায়, কিন্তু বাস্তবে আলাদিনের চেরাগ যেটা অর্জন করে, এটা অর্জন করে এভাবে যে সরকারে যারা থাকেন এবং সরকারে যে রাজনৈতিক শক্তি থাকুক অথবা অরাজনৈতিক শক্তি যেই থাকুক, তাদের প্রশ্রয় হয়। তারা চায় যে আমার অনুগত একটা বাহিনী গড়ে উঠুক, অনুগত একটা মাস্তান বাহিনী গড়ে উঠুক, এবং সেইটা গড়ার জন্য তারা কিছু কিছু লোককে, প্রশাসনের হোক অথবা মানে পুলিশের মধ্যে হোক অথবা আর্মির মধ্যে হোক, তারা কিছু কিছু লোককে প্রশ্রয় দিয়ে ওরকম একটা লাঠিয়াল বাহিনী তারা তৈরি করে, যেটা নাকি শেখ হাসিনা বেনজিরকে দিয়ে তৈরি করিয়েছিলেন। বেনজির যে দুর্নীতিগুলি করতেন শেখ হাসিনা জানতেন না? অবশ্যই জানতেন, সবাই জানতো। তো জানার পর তারা করতে দিয়েছেন কেন? তাদের কাছ থেকে সেই সার্ভিসটা পাবেন এই আশা করে দিয়েছেন, এবং একসময় তাদেরও প্রয়োজন ফুরিয়েছে, তার প্রতি সে আগ্রহ কমে গেছে, এবং এরপর তো রাজনৈতিক পট পরিবর্তনই হয়েছে। কাজেই আমার কথা হলো কি, স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন, এটা কিন্তু আমার কাছে আবার খুব বেশি কিছু মনে হয় না। এটা আমার কাছে কথার কথা মনে হয়েছে। এটা অনেক সময় বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী পদে যারা থাকেন তারা এই ধরনের কথা বলেন। বেনজিরের আমলেও তো কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ওই দেশে, উনিও এরকম অনেক কথাই বলতেন বেনজিরের পক্ষে। তো সেগুলি হতো, সে আলোচনায় আমি যাচ্ছি না। কিন্তু আমি মনে করি এখানে স্বয়ং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দরকার আছে। যেন আমার খালি একটাই দাবি, যে বিচার হোক। আমি কোনো বলছি না ওনাকে ফাঁসিতে ঝুলাই দেন, যা উনার যে অপরাধ, সে অপরাধেরই বিচার হোক, এবং সে বিচারটা যথাযথ প্রক্রিয়াতেই হোক, এবং সে বিচারটা সঠিক বিচারই হোক, এটাই আমরা চাই। কিন্তু দ্রুত হোক, আমার একটাই দাবি, দ্রুত হোক। যে দ্রুততম সময়ের মধ্যে আপনি আসলে যে বিচার দাবি করছেন এবং যে অন্যায়ের কথা আপনি বললেন, অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, ওনার আসলে অন্যায়ের ফিরিস্তিটা নিয়ে যদি আমরা বসি, সেটা বেশ লম্বা। এমনকি তিনি আসলে নামের সামনে যে ডক্টরেট ডিগ্রিটি ব্যবহার করতেন, সেটিও আসলে ভুয়া PhD ছিল, সেটা নিয়েও আলোচনা আছে। তার পাসপোর্ট নিয়ে কেলেঙ্কারির আলোচনা আছে, দুর্নীতির বিষয় তো আছে। এবং দুর্নীতির বিষয়টাতে যেই সময়টাতে আসলে দুদক তাকে নিয়ে কাজ করা শুরু করলো, তার নিষেধাজ্ঞা আসলো, কিংবা তার যত ব্যাংকের হিসাব আছে সব কিছু আসলে ক্রোক করা কিংবা স্থবির করার আদেশ আসে, তার আগেই তিনি স্ত্রী কন্যাদেরকে নিয়ে দেশও ত্যাগ করলেন। এই যে এক ধরনের বিচারহীনতার মধ্য দিয়ে আসলে এই ধরনের লোকগুলো সবসময় দেশ থেকে বাইরে চলে যেতে পারলো, তাকে ফিরিয়ে নিয়ে এসে এই অপরাধগুলোর শাস্তি আমরা নিশ্চিত করতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। আমার সাথে যে আলোচ্য দুজন আছেন, মাসুদ কামাল ভাই এবং আব্দুল করিম সাহেব, ওনাদেরকে শুভেচ্ছা। যারা শুনছেন সকলকে আমার ব্যক্তিগত শুভেচ্ছা। দেখুন, আপনি যে প্রশ্ন করেছেন সেটি যদি একটু রুটে যাই, আমি দুর্নীতির ব্যাপারে
বিশেষ করে গত আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির ব্যাপারে একটা চরম পর্যায়ে হয়েছিল এবং মেগা মেগা দুর্নীতির অভিযোগ এসেছিল এবং এটা ওপেন সেক্টর ছিল যে বহু লোকই ক্ষমতায় থেকে দুর্নীতি করছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় না এবং সেই কারণে কিন্তু এই যে পরিবর্তনের পিছনে কিন্তু অন্যতম একটা কারণ ছিল দুর্নীতির বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটা কিন্তু অন্যতম একটা কারণ। গণতন্ত্র একটা কারণ আছে, এটা একটা কারণ, আরও অন্য অন্য কারণ আছে। তো সেইখানে আপনার এই ঘটনাটা কিন্তু আওয়ামী লীগের সময়ই ঘটনা, অর্থাৎ প্রথম যখন কালের কণ্ঠ পত্রিকায় সম্ভবত প্রথম তার যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা কালের কণ্ঠ বা প্রথম হলো আমার খেয়াল নাই, যে কোনো একটা পত্রিকায় কালের কণ্ঠ আছে, প্রথম এইটা একটা রিপোর্ট আকারে আসলো এবং সেখানে আমরা প্রথমেই তথ্যটা পাইলাম যে সাবেক আইজিপি কোথায় কী করেছে এবং সেখানে যে রিপোর্টটা এসছে ওটা কিন্তু তথ্যভিত্তিক এবং ওটা অনুসন্ধানী রিপোর্ট, অর্থাৎ তারা খোঁজ খবর নিয়েই তথ্যগুলো দিয়েছে। কিন্তু এর আগে আপনি যেটা বললেন যে তার রিটায়ারমেন্টের বক্তৃতা বলেছে দুর্নীতি করেননি, কিন্তু এমনিতে মানুষের মধ্যে ইয়ে ছিল যেহেতু ক্ষমতায় থাকলে যখন র্যাবের প্রধান থাকেন, আইজিপি থাকেন, পুলিশ কমিশনার থাকেন, এটা এমনিতেই খবর থাকে যে এদের বিরুদ্ধে নিশ্চয়ই দুর্নীতি থাকে এবং বিশেষ করে পুলিশ বাহিনীর বিরুদ্ধেও এরকম বক্তব্য আছে যে পুলিশের দায়িত্বে থাকা অবস্থায় ওনার বিরুদ্ধে পুলিশের কাছ থেকে অনেক দুর্নীতির কথা শোনা গেছে। তো কিন্তু ঘটনা হলো যে আওয়ামী লীগের সময় যখন এই পত্রিকায় আসলো তখন কিন্তু এইটাকে আর যে কোনোভাবেই হোক এটাকে আর ধামাচাপা দেওয়া যায়নি এবং ধামাচাপা না দেওয়ার কারণে কিন্তু তখন একটা বিরাট আলোচনা এসছে যে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না এবং এক পর্যায়ে দুদকের পক্ষ থেকে তার যখন ভ্রমণের নিষেধাজ্ঞা দেওয়া হলো, এটা একটা প্রসেস লাগে, তো কয়েকদিন সময় লাগে, তো তার আগেই উনি টের পেয়ে উনি কিন্তু বাংলাদেশ থেকে উনি চলে গেলেন। তো সেই ক্ষেত্রে ওনার মধ্যে শুধু ওইটা না, উনি যে বিদেশে ভ্রমণ করেছেন, তার যে সরকারিভাবে তার যে পজিশন, তার যে পাসপোর্ট থাকার কথা রেড পাসপোর্ট, সেটি ছাড়াই কিন্তু উনি যে পজিশনে ছিলেন রেড পাসপোর্ট রেখে উনি কিন্তু বাংলাদেশি গ্রিন পাসপোর্ট যেটা হোল্ড করে উনি কিন্তু বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং আমরা তো পরবর্তীকালে তুরস্কের নাগরিকত্বের বিষয়টা কিন্তু সামনে এসছে এবং অন্য অন্য দেশে তো বিষয়টা আসছে। তো আমরা অ্যাজ এ হোল এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু আছে পত্রিকায় যে রিপোর্টটা এসেছিল সেখান থেকে আমরা জানি যে একটা বড় দুর্নীতি, বিশেষ করে একটা বড় অর্থনৈতিক কেলেঙ্কারি জড়িত আছে এবং দুদকের মামলা হয়েছে। এর বাইরেও কিন্তু আপনি দেখবেন যে আমাদের শাপলা চত্বরের মামলায় কিন্তু ইদানিং যে ট্রাইব্যুনালে যে মামলাটা হয়েছে সেখানে কিন্তু উনি একজন অভিযুক্ত আছে। এখন আপনার ওনাকে নিশ্চয়ই উনি যেহেতু আওয়ামী লীগের সময় চলে গিয়েছিলেন, কাজে আওয়ামী লীগের পরিবর্তন তো তার প্রায় বছরখানেক পরে হয়েছে 5ই আগস্টে, তারপরের অন্য অন্য যেগুলোয় এসছে তখন আওয়ামী লীগের লেটেস্ট যারা দায়িত্বে ছিলেন তাদের নিয়ে বেশ কথাবার্তা হচ্ছিল আর ওইটা একটু ধামাচাপা পড়ে গিয়েছিল। কিন্তু যখন যেহেতু দুদকের মামলাটা অনেক আগের এবং মামলাগুলো তদন্ত চলছিল, এক পর্যায়ে কিন্তু এসে কোর্ট থেকেও একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু এই সমস্ত মামলাগুলোতে ইন্টারপোলের রেড নোটিশের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রপার চ্যানেলে আবেদন করা হয়েছিল যে এটা ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য, অর্থাৎ ইন্টারপোলের মাধ্যমে তাকে খুঁজে বের করে গ্রেপ্তার করে নিয়ে আসা। এবং এটি অহরহ এটা একটা আন্তর্জাতিক সিস্টেম যে আপনার যে কোনো দেশে যদি এই রিপোর্টগুলো যায়, সেখানে যদি তার ওই দেশের যদি কোনো রিজার্ভেশন না থাকে ওই ব্যক্তির ব্যাপারে, তাহলে তারা ইন্টারপোলের রিকোয়েস্টটাকে ফলো করে তাকে গ্রেপ্তার করে ওই দেশে দিয়ে দেয়। এখন এখানে একটা প্রশ্ন খুব বেশি আলোচনা হচ্ছে যে যেটা মাসুদ কামাল ভাই বললেন যে আসার ব্যাপারে কোনো বিতর্ক হবে কিনা। আমার দৃষ্টিতে এখানে বিতর্কের কোনো সুযোগ নাই, কারণ উনি যদি অন্য কোনো মামলায় গ্রেপ্তার হতেন, দুবাইতে কোনো অপরাধ বা পাসপোর্ট কেলেঙ্কারি বা অন্য যে কোনো বিষয়, তাহলে ওইখানে মামলা চলমান থাকা অবস্থায় তাকে আনতে গেলে তখন আমাদের এই বন্দি বিনিময় চুক্তির ব্যাপার এবং সময় সকলের ব্যাপার, কারণ ওইখানের কোর্ট ছাড়বে কিনা অনেকগুলো বিষয় জড়িত থাকতো। কিন্তু এখানে সিম্পল গ্রেপ্তারই হয়েছেন ইন্টারপোলের রিকোয়েস্টের প্রেক্ষিতে এবং পার্লামেন্টের স্বরাষ্ট্রমন্ত্রী যে 300 বিধিতে বিবৃতি দিয়েছেন সেখানে উনি ওই কথাটাই বলেছেন যে ইউএ গভর্নমেন্ট কূটনৈতিক চ্যানেলেই তাদেরকে ইনফর্ম করেছে গভর্নমেন্টকে যে ইন্টারপোলের নির্দেশে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। মানে বিষয়টা আসলে একটু সহজ হতে পারে নাকি অনেকটাই জটিল? না, আমার কাছে এইটুকু যদি ফ্যাক্টস থাকে, আমরা তো এখন তো তথ্যের উপরে আমরা মতামত দিতে পারি। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্যটা যদি সঠিক হয় তাহলে আমার মনে হয় না যে এখানে ফিরিতে আনতে অনেক সময় লাগবে বা খুব সময় লাগবে। সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন রিকোয়েস্ট করবেন, রিকোয়েস্ট করলে ওখানে আপনার তার পাসপোর্ট এখন আছে কিনা নাকি ট্রাভেল পাস লাগবে এই সমস্ত কয়েকটা বিষয় হয়তো কয়েকদিনের ব্যাপার চলে আসতে পারে। বললেন তিনি আরো অন্যান্য দেশেরও নাগরিকত্ব তার আছে, হ্যাঁ নাগরিকত্ব থাকলে না, ওই নাগরিকত্ব থাকলে তো ওইখানে নাগরিকত্ব থাকলে সেটা এফেক্ট হবে না, কারণ তাকে তো ইন্টারপোল অ্যারেস্ট করেছে অন বেসিস অফ দ্য বাংলাদেশি সিটিজেন। বাংলাদেশি সিটিজেনের বাংলাদেশে মামলা আছে, সেই প্রেক্ষিতে তাকে ওখানে গ্রেপ্তার করা হয়েছে। আর তার ইউএর পাসপোর্ট আছে এরকম কোনো তথ্য কিন্তু আসে না, আসে তুরস্কের পাসপোর্ট। তাকে যদি তুরস্কে গ্রেপ্তার করা হতো তাহলে ওইটা একটা জটিলতা থাকতো, তুরস্ক নাগরিক
হিসেবে সে প্রোটেকশন পাবে কিনা, ওইখানে আবার তার পক্ষে লয়ার এনগেজ করে হয়তো সেখানে একটা লিগ্যাল প্রসিডিংয়ের মধ্যে সে একটা প্রবলেম করতে পারতো। কিন্তু এখানে ইউএতে যেহেতু তার পাসপোর্টের বিষয়ে আসে নাই, কাজে এইটুক তথ্য থেকে মনে করছি আমরা যে যেহেতু ইন্টারপোলের নির্দেশে অনুরোধে ওখানে গ্রেপ্তার করা হয়েছে, আমার মনে হয় যে খুব দ্রুতই সরকার চাইলে এবং সরকার চাচ্ছে, কাজে আমার মনে হয় দ্রুতই চলে আসবে। মোহাম্মদ আব্দুল করিম, আপনার কাছে আসি। মানে এক সময় দাপুটে আইজিপি বলা হতো তাকে, এবং তিনি নিজেই আসলে বারবার বলেছেন যে তিনি রাষ্ট্রের ক্ষমতাকে যারা অবজ্ঞা করে, যারা এই অবজ্ঞা করবার দুঃসাহস দেখায়, তাদের কাছে আসলে রাষ্ট্রের সমস্ত শক্তি তাদের বিরুদ্ধে কাজ করবে। এবং তিনি নিজেই আসলে নিজের যে বক্তব্য তার বিরুদ্ধে গিয়ে কাজ করলেন, এক ধরনের বৈপরত্য দেখলাম আমরা। এবং ঠিক যেই মানুষটির কাছে আসলে পুরো রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেদিকে তাকিয়ে থাকে, তিনি নিজেই যখন আইন শৃঙ্খলা সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ভঙ্গ করলেন, তখন আসলে এক ধরনের অন্যরকম চাওয়া পাওয়াটা তো আসলে পুলিশের যেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের আসলে যে অনাস্থা জায়গাটির কথা আমরা বলছি, সেখান থেকে অনেকটা শুরু হয় কিনা? ধন্যবাদ। আসলে দাপুটে আইজিপি বলতে কিছুই নেই। মানুষ হয়তো মনে করতো যে উনি একজন দাপুটে আইজিপি, ওনার বক্তব্য, ওনার চালচলন, ওনার কার্যক্রম দেখে অনেকে মনে করতো। আসলে যেসব দেশে আইনের শাসন আছে সেখানে সমস্ত লোক আইনের দৃষ্টিতে সমান, সেটা ধনী দরিদ্র, বড় ছোট, বিত্তবান বিত্তহীন, ক্ষমতাবান ক্ষমতাহীন, সবাই কিন্তু আইনের দৃষ্টিতে সমান। একজন আইজিপি অথবা একজন মন্ত্রী অথবা একজন রাষ্ট্রপতিও যদি আইন ভঙ্গ করেন এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ইনভলভ হন, তিনি বিচারের সম্মুখীন হবেন। এটাই সাধারণ নিয়ম, সারা বিশ্বেই নিয়ম। এবং আমাদের বেনজির সাহেব আইন ভঙ্গ করেছেন, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ইনভলভ হয়েছেন বলে দুদকের মামলা আছে, অন্যান্য মামলা আছে। কয়েকটি মামলাতে ওনার বিরুদ্ধে তদন্ত চলমান এবং কয়েকটি মামলাতে ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, যে ওয়ারেন্টের ভিত্তিতে ওনার বিরুদ্ধে রেড নোটিশ ইন্টারপোলের, এবং সেটা বাস্তবায়ন করেছে ইউএই পুলিশ। সুতরাং এখানে ওনাকে আইনি প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে। এবং তবে ওনার যে বিচারটা যাতে যথাযথ প্রসেসে হয় এবং স্বচ্ছতার জবাবদিহিতার ভিত্তিতে উনি যাতে ন্যায় বিচার পান, এটা এনশিওর করা দরকার। ওনার একটা বক্তব্য একটু আমি বলতে চাই। উনি বলেছেন যে তিনি চাকরি জীবনে 1 পয়সা অন্যায়ভাবে উপার্জন করেন নাই। সেটা বিপরীতে আমি যদি একটু বলি, গোপালগঞ্জ সদর উপজেলায় ওনার 600 বিঘার বেশি জমি আছে। তিনি অর্থ পাচার করেছেন 11 কোটি 34 লাখ টাকা। এছাড়াও আরো অনেক দুর্নীতি আছে। মানে একজন বাংলাদেশে চাকরিরত একজন আইজিপির আসলে 600 বিঘারও বেশি জমি শুধু একটি জায়গায় কেনা কি সম্ভব চাকরি করে? আপনি দেখেন, কেউ অপরাধ করলে তিনি কি বলবেন যে আমি অপরাধ করেছি? কেউ দুর্নীতি করলে তিনি কি বলবেন যে আমি দুর্নীতি করে পয়সা অর্জন করেছি? ওনার বিরুদ্ধে যে অভিযোগ, সেটা যদি প্রমাণিত হয় যে উনি দুর্নীতি করেছেন, তাহলে উনি আইনের চোখে দোষী। ব্রিটিশ যে পেনাল কোড, ব্রিটিশ যে আইন সিস্টেম, সেটা ফ্রেঞ্চ নেপোলিয়নিক কোড থেকে ভিন্ন। ব্রিটিশ আইনে একটা লোক যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সে নির্দোষ। তো এখানে বেনজির সাহেবের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, সেগুলো যদি যথাযথ তদন্ত প্রক্রিয়ায় সত্য প্রমাণিত হয়, তাহলে উনি দোষী সাব্যস্ত হবে। জামায়াতের আমিরের বক্তব্যের দিকে যদি আমরা তাকাই, তিনি বলেছেন যে বেনজিরের এই আটক আসলে সরকারের নয়, ইন্টারপোলের কর্তৃত্ব। মানে তার ইন্টারপোল আসলে এই কৃতিত্বটা দেখিয়েছে। মানে আপনিও কি তাই মনে করছেন? বেনজিরের এই আটকের যে কৃতিত্ব, সেটা কোনোভাবেই সরকারের? ইন্টারপোলকে তো সরকারের অনুরোধের প্রেক্ষিতে ইন্টারপোল এই কাজটাই করেছে। সরকারের অনুরোধ ছিল ইন্টারপোলের কাছে যে অমুক ব্যক্তিটা এই অপরাধ করেছে বাংলাদেশে, তাকে আটক করা হোক। তিনি তো বলেছেন যে এটি আসলে আগে সরকার করে গেছে। আগের সরকার চলমান প্রক্রিয়া, আগের সরকারই করেছেন। এই সরকারের আমলে হইলে এই সরকার অনুরোধ করতেন, না করার তো উপায় তো নাই। যদি দুদকে মামলা থাকে, এই মামলা যদি রায় হয়ে থাকে, তাহলে সরকার তো অনুরোধ না করে পারতেন না। সরকার একটি চলমান প্রক্রিয়া। এই বিচার যদি এখন শেষ না হয়, আগামী সরকার, পরবর্তী সরকারের আমলে হয়, তাদেরকেও একই অ্যাকশন নিতে হবে। এখানে আইনি প্রক্রিয়া একটা চলমান প্রক্রিয়া। এখানে আমার মনে হয় সরকারের সদিচ্ছা আছে এবং দ্রুততম সময়ে
হয়তো ওনাকে ফিরিয়ে আনা সম্ভবপর হবে। এখানে কিছু আইনি প্রক্রিয়া আছে, বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকতে হয়, তারপরে হলো যদি টাকা পয়সা ফেরত আনতে হয় তাহলে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স এগ্রিমেন্ট MLA থাকতে হয়, এবং বাংলাদেশের মামলা থাকতে হবে, মামলার বিবরণী দিতে হবে, মামলার রায় দিতে হবে, এবং এই রায়ে যে ওয়ারেন্ট যদি ইস্যু হয়ে থাকে ওয়ারেন্টের কপি দিয়ে এগুলা স্বল্পতম সময়ে ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলা যদি পাঠানো হয় দ্রুততম সময়ে আমার যে মনে কথাটি হয়। আসলে আমাদেরকে মাসুদ কামাল বলছিলেন যে বেনজিরের এই দুর্নীতির যে বরপুত্র তিনি, তার এই বিচারটি যদি আসলে আমরা একটা বেনজির সৃষ্টি করতে পারি, মানে দ্রুততম সময়ের মধ্যে করতে পারি কিনা, সেটি আসলে সম্ভব কিনা। সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তবে বিচার প্রক্রিয়াকে এটা স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে, কারণ কোনো বিচার প্রক্রিয়া যদি অস্বাভাবিক দ্রুত গতিতে সম্পন্ন হয় তাহলে বিচার প্রার্থী হয়তো ন্যায় বিচার নাও পেতে পারে। কিন্তু এখানে আবার অন্য আরেকটা প্রশ্ন আসে, মানে উনি দীর্ঘদিন ধরাকে সরাজ্ঞান করে গেলেন, এখন আসলে প্রক্রিয়াটা কি হতে পারে? এই প্রক্রিয়াকেও তিনি ধরাকে সরাজ্ঞান করার কোনো কৌশল লুকিয়ে আছে কিনা? মঞ্জিল মোর্শেদ ধরাকে সরাজ্ঞান করেছেন এই পুলিশ প্রধান প্রায় সব বিষয়েই, এখন আসলে ওনাকে যেই প্রক্রিয়া দেশে ফিরিয়ে নিয়ে আসার কথা বলছি আমরা, কিংবা বিচারের মুখোমুখি করার যে প্রক্রিয়ার কথা আমরা বলছি, সেই প্রক্রিয়াতে এখানেও আসলে ওনার ধরাকে সরাজ্ঞান করার কোনো প্রক্রিয়া লুকিয়ে আছে কিনা আইনের ফাঁক করে? না, সেটি তো আসলে আপনি জানেন যে ধরাকে সরা জ্ঞান মনে করা তখনই হয় যার নাকি একটা পাওয়ার থাকে, পাওয়ার অ্যান্ড পজিশন। দুইটা না থাকলে তো ধরাকে সরা জ্ঞান করার কোনো সুযোগ থাকে না। তো এখন বাংলাদেশে ক্ষমতায় যারা আছেন তারা তো ওই আইজিপি সমর্থন করেন বা এরকম সংশ্লিষ্ট কোনো দল তো ক্ষমতায় নাই, তাই না? এক। সেকেন্ড হলো যেখানে গ্রেপ্তার হয়েছেন সেখানেও তো সে একজন সামান্য ভিজিটর, কাছে ওইখানে এমনও না যে দুবাইয়ের যে শেখরা আছে তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। আর সেরকম হলে আপনি বলতে পারেন যে সেরকম হলে পরে একটা ধরাকে সরাজ্ঞান হতে পারে, কারণ শেখরা যদি না চায় তাহলে সেটা কোনোভাবেই সম্ভব না তাকে বাধ্য করার কিছু। তো এরকম কিছু নাই দেখেই তো সে গ্রেপ্তার হয়েছে। এখন একটা সমস্যা হলো কি, বাংলাদেশে এই ধরাকে সরাজ্ঞান বেনজির আহমেদের কথা বলতে পারেন। এখন এইরকম আপনি অন্য অন্য প্রতিষ্ঠানে যান, বহু জায়গায় ধরেন একটা থানায় ওসি সাহেব হলো ধরাকে সরাজ্ঞান মনে করে, এখানে কিন্তু উনি হলো সর্বকর্তা। আবার যদি আপনি একটা অফিসে যান, ডাইরেক্টর জেনারেল যে কোনো একটা অফিসে ডিজি সাহেব, উনি হলো ওনার অধীনে উনি যা বলবেন তাই না? তো এরকম অনেক জায়গায় আছে। সেই জায়গাগুলো তো কেন হয়, সেটা হলো যে সমস্ত দেশে রুল অফ লর উইকনেস থাকে, অর্থাৎ আইনটা প্রধান না, আপনি আইনের অধীনে না, আপনি আইনের বাইরে গিয়ে আপনি মনিটরিং করতে পারেন, আপনি আইনকে হ্যান্ডেল করতে পারেন, মানে আইনের গতিটাকে আপনি থামিয়ে দিতে পারেন। এই সমস্ত প্রক্রিয়া যে সমস্ত রাষ্ট্রে থাকে সেই সমস্ত রাষ্ট্রে এই ধরাকে সরা জ্ঞান করা সম্ভব। কিন্তু আপনি যদি একটা সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়ায় চলেন, আপনি যদি রুল অফ ল হয় আপনার দেশে, তাহলে কিন্তু ধরাকে সরা জ্ঞান করার আবার এই যে একটা সময়সীমার কথা আপনিও বলছিলেন, মানে এই গ্রেপ্তারের তারিখ থেকে 30 দিনের মধ্যে তাকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে হবে। এই সময়ের মধ্যে যদি আসলে নথিপত্র যদি কোনো ঘাটতি থাকে, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের অবস্থান দুর্বল হতে পারে বলে না, আমার মনে হয় না এটার কোনো সুযোগ নেই। 30 দিনের মধ্যে পাঠাতে হবে, কিন্তু আপনি দেখেছেন গভর্নমেন্ট কিন্তু এত অ্যাক্টিভ যে এইটা গ্রেপ্তারটা কিন্তু পত্রিকায় নিউজ আসলে হতো, কিন্তু এটা কিন্তু পার্লামেন্টের 300 বিধিতে বিবৃতি দেওয়া হয়েছে। মানে গভর্নমেন্ট এখানে কত মানে হ্যান্ডেল করতেছে সিরিয়াসলি। কাজে এখানে এই হয়তো 2-4 দিন লাগতে পারে, কিন্তু এইটা 30 দিন না। আমার তো মনে হয় যে উইদিন উইকের মধ্যেই এই বাংলাদেশ সরকারের প্রপোজালটা যাবে, কারণ এটা তো গভর্নমেন্টের একটা বিশেষ গ্রহণযোগ্যতা অবশ্যই গভর্নমেন্ট পাবলিকের কাছে পাবে যে একজন লোকের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল আগের সরকারের সময়, সে দেশ থেকে চলে গিয়েছিল, তাকে আমরা এনে বিচার করছি। কারণ সরকারকে তো গ্রহণযোগ্যতা নিতে হবে, কারণ সরকার তো আপনার নির্বাচনের মাধ্যমে এসছে মাত্র। দেশে তো অনেক রকম সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা, রুল অফ লর দুর্বলতা, এরপরে আপনার অনেক কিছু দেশের সমস্যা আছে। সেই সমস্যার মধ্যে সরকারকে ক্রেডিবল হতে হবে, গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। তো গ্রহণযোগ্যতা বাড়াতে হতে সরকারকে তো ভালো কাজ করতে হবে, ভালো কাজ না করলে গ্রহণযোগ্যতা বাড়বে কোত্থেকে? আর গ্রহণযোগ্যতা বাড়ার জন্য তাকে টার্গেট রাখতে হবে আগামী নির্বাচন। কাজে আগামী নির্বাচন পর্যন্ত তাকে গ্রহণযোগ্যতা বাড়াতে পয়েন্ট বাড়াতে তার যোগ করতে করতে নির্বাচনে জেতাটা নিশ্চিত করতে হবে। এটা তো রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য। তো সেইটা যদি সরকার করে তাহলে তো তাকে এই কাজগুলো তাকে করতেই হবে। আবার এখানে তার শিথিল্য দেখার কোনো সুযোগ নেই। আপনি আসলে গ্রহণযোগ্যতা বাড়ানোর যে পয়েন্টের কথা বললেন মাসুদ কামাল, ধরে নিলাম আসলে এই প্রেক্ষিতে বেনজির আহমেদকে ফেরত নিয়ে আসা গেল এবং সেখানে নিশ্চয়ই এটি সরকারের জন্য বা দুদকের জন্য কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটা বড় প্রতীকী সাফল্য হবে। কিন্তু এই পয়েন্ট আসলে শুধুই বেনজির আহমেদের ক্ষেত্রে যুক্ত হলেই
হবে, নাকি দেশের অভ্যন্তরীণ এই মুহূর্তে আসলে আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখছি, বেশ বিগত কয়েকদিনের ঘটনাগুলোর দিকে যদি আমরা তাকাই, এমনকি আসলে আমরা দেখলাম যে মসজিদের ভেতরে ঢুকে পর্যন্ত আসলে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে, রাস্তাঘাটে একেবারে স্বাভাবিক সময়ে একেবারে গুলি করে হত্যা করা হচ্ছে। এই ঘটনাগুলো কি কোনো পয়েন্টগুলো আর একটু কমিয়ে দেয় কিনা? শুনেন ভাই, একটা জিনিস হলো কি, আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে বেনজির আহমেদের বিচারের কোনো সম্পর্ক খুব একটা নাই। বেনজির আহমেদের বিচারটা হবে তার ব্যক্তিগত দুর্নীতির কারণে। আপনি যদি বেনজির আহমেদের সুবিচার সম্পন্ন করতে পারেন, তাহলে ওনার দুর্নীতির ব্যাপারে এক ধরনের মেসেজ যারা দুর্নীতিবাজ আছেন তাদের মধ্যে যাবে। মানে এখন পর্যন্ত ওনার নামে যে মামলা আছে, পরবর্তী সময়ে ওনার বিরুদ্ধে যদি ওই মামলাগুলি হয়, যে মামলাগুলো মনে করেন উনি পুলিশের একজন কর্মকর্তা থাকাকালে উনি অনেক অন্যায় করেছেন, অনেক অপরাধ করেছেন, অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন, যেমন আপনার শাপলা চত্বরে যে হত্যা মামলা যেটা আছে, সেখানে ওনার নাম কিন্তু শোনা যাচ্ছে, ওই মামলা তাকে আসামিও করা হয়েছে। ওখানে যদি দেখা যায় যে না, ওই যদি প্রমাণ হয় যে উনি ওই ওখানে হত্যাকাণ্ড হয়েছিল এবং সেই হত্যাকাণ্ডের সঙ্গে সেই জড়িত ছিলেন, যদি এটা প্রমাণ হয়, তখন একটা ওইটার ব্যাপারে ওনার একটা সাজা হতে পারে। একটা জিনিস কি, যখন একটা সাজা হয়, যখন কারো একজনের একটা শাস্তি হয়, যে কারণেই হোক, যে শাস্তি যদি হয়, তখন ওইটা কিন্তু কেবল ওই লোকটাকে ব্যথা দেওয়ার জন্যই শাস্তি হয় না। পাশাপাশি এই ধরনের অপরাধ যাতে ভবিষ্যতে না ঘটে, অথবা যারা ভবিষ্যতে এই ধরনের অপরাধ করবেন বলে মনে মনে ভাবছিলেন যে আমি ওরকম একটা অপরাধ করে আমি বিদেশে চলে যাব, তাদের জন্য একটা মেসেজ হিসেবে থাকে, এটা একটা উদাহরণ তৈরি হয়। এবং বিচার বিভাগের মূল লক্ষ্যটাই হলো এটা, যে ওনারা একজন লোকের অপরাধের শাস্তি দেবেন, ওনাকে শাস্তি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ যাতে নাকি কম হয় সেই জন্য একটা নমুনা তারা তৈরি করবেন। এখন ওনার যে যে অপরাধের শাস্তি হবে সেই অপরাধ আগামীতে কমবে বলে আমরা আশা করব। কিন্তু সব আশা সবসময় বাস্তবায়িত হয় না, আমরা খুব কমই দেখি। কারণ এই বিচার নিয়ে এত মুসরামুসরি হয়, দেখা যায় যে একজন একটা আপনি নিশ্চয়ই মনে করতে পারবেন, একজন ধর্ষক ছিল এক সময়, আমার মনে আছে আজকে থেকে প্রায় 1 দশকেরও বেশি সময় আগে, ও রসু খান নামে এক ভদ্রলোক ছিল। তো উনি অনেকগুলি, ওনার মানে জীবনে একটা আকাঙ্ক্ষা ছিল উনি ধর্ষণে সেঞ্চুরি করবেন, তার আগে উনি ধরা পড়ে যান এবং ওনার কিন্তু মৃত্যুদণ্ড হয়। তো সেই মৃত্যুদণ্ডকে কার্যকর এখন পর্যন্ত হতে পেরেছে। এগুলি কিন্তু অনেকগুলি বিষয় আছে, বিচার কিন্তু ডিলে হয়, অনেক সময় ডিলে হয়ে যায়, তখন কিন্তু সেইটা আর থাকে না। মানে এটা হলো কি জানেন, আমি বলছি না যে 2 দিনের মধ্যে দিয়ে দাও, আমি তা বলছি না, কিন্তু যেগুলো বোঝা যাচ্ছে, যে আমরা সবাই জানি বুঝি, পাবলিক পারসেপশনও কিন্তু একটা গুরুত্ব, যদিও পাবলিক পারসেপশনের উপর নির্ভর করা যাবে না, তার উপর নির্ভর করে কিছু করা যাবে না, কিন্তু পাবলিক পারসেপশনের একটা গুরুত্ব কিন্তু আছে সোসাইটিতে। সোসাইটির মধ্যে একটা মানে মানুষের মধ্যে একটা চিন্তা, একটা ধারণা, যে মানুষ যখন ভাববে, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে রামিসার যে ব্যাপারটা, যদি এই বিচারটা খুব দ্রুত হয় তাহলে কি হয়, মানুষ কিন্তু পরে একসময় না ভুলে যায় যে টাটকা থাকতে থাকতে যদি আপনি এটা একটা বিচার করতে পারেন, তখন মানুষের মধ্যে একটা চিন্তা কাজ করে যে আরে তাই তো এই কাজটা করে তো এই ধরাটা খাইছে, এইগুলি আর করা যাবে না। বিচারটা দৃশ্যমান হলে হয়তো পরবর্তীতে মানুষ যদি ভুলে গেলে হয় কি, তখন আর হয় না, তখন মনে করেন এর বিচার হলো এই সোহেলটার কি নাম, এই 3 মাসের বেশি সময় ধরে আসলে এই সরকারের সময়টাতে কি আপনি এরকম বিচার দেখেছেন? মানে যে প্রত্যাশা কিংবা আসলে যেই 3 মাসের যুক্ত হওয়ার কথা অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ 3 মাসের মধ্যে আশা করাটা অন্যায়, তারপরেও হচ্ছে তো একটা নমুনা, আমরা কিছু দেখতে পাই, মানুষের মধ্যে একটা চিন্তা তো কাজ করছে। জি, মোহাম্মদ আব্দুল করিম, একটু আপনার কাছে আসি। মানে 3 মাসের মধ্যে হয়তো পুরো সিস্টেমকে পরিবর্তন করা একেবারেই অসাধ্য একটা ব্যাপার, কিন্তু শুরুটা নিঃসন্দেহে আমরা করতে পারতাম। শুধু মে মাসে সারা দেশে 51,302 জন অপরাধীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আর আসলে তাদের বিচার কতখানি হচ্ছে সেটি নিয়ে একটা শঙ্কা আছে। অপরাধীদের গডফাদাররা কোনো না কোনোভাবে রাজনৈতিক ছত্রছায়া আছে, যে কারণে আসলে তাদের কেউই ধরা পড়ে না কখনো। কিন্তু সরকারের যে সদিচ্ছা আছে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য, এটার প্রমাণ তো আমরা দেখেছি রামেশের ব্যাপারে। যদিও অনেকে সমালোচনা করেন যে আরেকজনের নাম আসছে, তাকেও আনা হইল না কেন, বা সরকারের সদিচ্ছা আছে, এটা আমরা দেখতে পাই, অ্যাপারেন্টলি দৃশ্যমান আছে। এবং আমার মনে হয় যে দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া যায় অপরাধীকে, সেটা ভবিষ্যতের জন্য অপরাধ দমনে এটার একটা ভূমিকা থাকবে। এবং এই যেসব কিলিং হচ্ছে মসজিদে গিয়া বা অন্যান্য জায়গায়, এটা যদি যথাযথ প্রক্রিয়ায় যথাযথ শাস্তি দেওয়া হয়, পানিশমেন্ট দেওয়া হয়,
তাহলে কিন্তু এটার একটা এফেক্ট থাকবে এবং অপরাধ আস্তে আস্তে কমবে। অপরাধ থাকে যে কোনো সমাজে, কিন্তু এটার যদি অপরাধের শাস্তি যথাযথভাবে হয় তাহলে ভবিষ্যতে যারা অপরাধ করবে তারা নিবৃত্ত হবে, এটা স্বাভাবিক, এটাই। কিন্তু আসলে যে প্রত্যাশিত। জায়গাটিতে আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম, মানে এই কয়েকদিনে আমরা দেখতে পাচ্ছি যে অপরাধ, মাদক কারবারি কিংবা আসলে ছিনতাইকারী, তাদের তাণ্ডব অনেকটাই ঊর্ধ্বগতির দিকে আছে, মানে বাড়ছে। কমানোর প্রক্রিয়াটা কি, মানে সেই জায়গাটিতে আমরা লাগাম এটার টানতে পারছি না একমাত্র কেন? প্রক্রিয়া হলো আইনের প্রয়োগ, মানে সেটি কেন করতে পারছি না? এবং সেটা হয়তো বিভিন্ন কারণে এটা করা উচিত। আইনের প্রয়োগটা যদি না থাকে অপরাধ কিন্তু বাড়তে থাকবে। অপরাধীরা খেয়াল রাখে যে অপরাধ করে সে পার পেয়ে যাচ্ছে কিনা, যদি পার পেয়ে যায় আস্তে আস্তে তার অপরাধের পরিমাণ বেড়ে যাবে, অপরাধের ধরন আরও নিকৃষ্টতর হবে। এই জন্য আইনের যে প্রয়োগ আছে এটা যথাযথ প্রয়োগ করলে অপরাধ কমবে, আদারওয়াইজ কমবে না। আপনি আইনের প্রয়োগের কথা যখন বলছেন, ঠিক একই সময় আমরা দেখলাম যে আইন রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে যিনি কর্মকর্তা, তিনি আসলে নানানভাবে আইন ভেঙেছেন। সেই জায়গাগুলো নিয়ে একটু আলোচনায় ফিরতে চাই। আমি জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। মাসুদ কামাল, দুর্নীতির বরপুত্র বেনজির বলা হয়, মানে সেই জায়গাটি থেকে আমরা একটা বড় উদাহরণ তৈরি করতে পারি কিনা, তাকে ফিরিয়ে এনে তার শাস্তি আমরা নিশ্চিত করতে পারি কিনা, কিংবা আমাদের বাংলাদেশে আসলে যে আইন আছে সেটি তাকে ফিরিয়ে নিয়ে আসতে কতখানি সহায়ক হবে? শুনেন ভাই, তাকে ধরা হয়েছে বাংলাদেশের অনুরোধে, তাকে তো এমনি এমনি ধরতো না। ধরছে কেন? বাংলাদেশের পক্ষ থেকে এফবিআইকে রিকোয়েস্ট করা হয়েছে যে এই লোকগুলি আমার দেশে অপরাধ করে পালিয়ে আছে। কোথায় পালিয়ে আছে আমি জানি না, আপনারা খুঁজে বের করে দেন আমাদেরকে। এখন তাদের একটা সার্ভেলেন্স আছে যে তারা বিভিন্ন জায়গায় দেখে কোথায় কোথায় আছে। তো ওনাকে দুবাই এয়ারপোর্টে ধরা হয়েছে। এখন তাহলে তারা তাকে ধরলো কেন? তার নামে একটা রেড অ্যালার্ট ছিল। কোন দেশের রিকোয়েস্টে ছিল? বাংলাদেশ গভর্নমেন্টের রিকোয়েস্টে ছিল। তো তারা ধরে কি করবে? তাদেরকে নিয়ে 5 স্টার হোটেলে রাখার জন্য ধরছে নাকি? তারা ধরছে তো আমাকে দেওয়ার জন্য, আমার রিকোয়েস্টে তাকে ধরছে। এখন তারা কী করবে? তারা আমাকেই দিবে। এখন যেহেতু ধরার ঘটনা আমরা জেনেছি, আমরা কীভাবে জেনেছি? আমাদের সরকারি পর্যায়ে কিন্তু ওদের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জেনেছে, এবং সরকারি পর্যায়ে যোগাযোগের বিষয়টা স্বরাষ্ট্রমন্ত্রী সংসদেও বলেছে। তার মানে এটা কিন্তু হাওয়া থেকে পাওয়া না। তো সবই তো ঠিক আছে, যা কিছু হচ্ছে সব নিয়ম অনুযায়ী হচ্ছে। এখন এরপর বাংলাদেশ গভর্নমেন্ট বলবে তোমরা ধরছো, তোমাদেরকে ধন্যবাদ, তোমরা আমাদেরকে এটা ফেরত দাও। এখন একটা সিস্টেমের মাধ্যমে তারা হয়তো কনফার্ম করবে ওইটি আমাদের লোক কিনা, আমাদের লোকজন ওখানে যাবে, সব ঠিকঠাক সিস্টেমেটিক আছে। এই যে বেনজির আহমেদকে যে আসলে গ্রেপ্তার করা হয়েছে, সেই জায়গাটিতে অনেক সময় আমরা দেখছি হঠাৎ করেই রাজনৈতিক বিশ্লেষকরা অন্য এক ধরনের মোড় নিয়ে আসার চেষ্টা করছেন। মানে এতদিন পরে তাকে কিভাবে গ্রেপ্তার করা হলো, এবং অন্য যাদের নামেও রেড নোটিস আছে তাদেরকে গ্রেপ্তার না করে কেন শুধু বেনজিরকেই গ্রেপ্তার করা হলো? আবার তাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা? যারা এগুলো বলতেছে, মানুষের নানা ধরনের চিন্তা কাজ করে, মানুষের মাথা খুব উর্বর হয়, অনেক রকম চিন্তা ভাবনা তারা করতে পারে। দুবাইয়ে যে গ্রেপ্তার হয়েছে, ওখানে বাংলাদেশের গভর্নমেন্টের কোনো এখতিয়ার আছে যে ওকে ধরবো না ওকে ধরবো? ভাই তারা তো এটা দিয়েছে একজনকে দায়িত্ব, ওরা ধরবে। এখন চোখের সামনে সে পড়ছে, তাকে ধরছে। ওই যে বেনজিরকে না ধরে অন্য কোনো ব্যক্তিকে ধরতো, অনেকে নামে আছে, অ্যালার্ট আছে, ওই অন্য কাউকে ধরতো, তখন আমার বলতো ওকে কেন ধরলো, ওকে কেন ধরলো না? ভাই কে বড় অপরাধী কে ছোটো অপরাধী এটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা একটা তালিকা দিয়েছি, সেই তালিকায় যখন যার নেটে যে ধরা পড়তেছে তাকে পাঠাচ্ছে। খুবই সিম্পল, কিন্তু এখানে হয়তো পলিটিক্স খুঁজে কোনো লাভ নেই। আপনি খুঁজতে পারেন, খুঁজে কোনো লাভ নাই। ওই যে বলতেছে না এরা তো করে নাই, ওরা করছে। আচ্ছা ধরা যাক হাইপোথেটিক্যালি, জামাত বলছে যে এটা তো আগের গভর্নমেন্টের আমলের ঠিক আছে, মানলাম। যদি এখন হাইপোথেটিক্যালি যদি এখন সরকারি জামাত থাকতো, জামাত কি কইতো? আমরা তো ধরতে চাই নাই, আওয়ামী লীগ গভর্নমেন্ট বলেছিল বলে ধরা, এটা জামাত বলতো? বলতো না তো। একই ঘটনা সরকারি দলে থাকলে এক কথা, আমাদের বিশাল সাফল্য, আর বিরোধী দলে থাকলে আরেক কথা, যে এটা বোধহয় আওয়ামী লীগকে ফেরত আনে। আরে ভাই আওয়ামী লীগ আমলের গভর্নমেন্টের আমলে তো সে পালাই গেছে দেশ ছেড়ে। তো এখন এটা কার আমলে মামলা হয়েছে, কি হয়েছে না হয়েছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো সে একটা ক্রিমিনাল, একটা ক্রিমিনালকে আমরা ধরতে পারছি, তাকে আমরা বিচার করব। এখন তার হাত দিয়ে আওয়ামী লীগ কেমনে আসবে? আওয়ামী লীগ গভর্নমেন্ট কি তারে জামায়াতে রাখছিল? শেষ দিকে সে পালাইছে, তার নামে দুদকে মামলা হয়েছে কোন আমলে? আওয়ামী লীগ আমলে হয় নাই।
তো হয়েছে। আর আওয়ামী লীগ আমল ছিল বলে কি সব খারাপ? তাহলে ওই মামলা তাহলে খারাপ হয়েছে মামলা, ধরাটা খারাপ হয়েছে। মানে ভাই, এই যে আমাদের একটা অতি সরলীকৃত সিদ্ধান্ত, এটা আওয়ামী লীগ আমল হয়েছে নাকি, তাহলে তো খারাপ হয়েছে। আওয়ামী লীগ আমলে তো পদ্মা সেতু হয়েছে, আওয়ামী লীগ আমলে তো মেট্রো রেল হয়েছে, সব ভাঙে ফেলান। জি, মানে যেই আসলে অপরাধ করুক সে কোনোভাবেই আসলে অপরাধের বাইরে গিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগ নাই। নিশ্চয়ই অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, এই যে আসলে অপরাধী তাকে যেভাবেই হোক শাস্তির আওতায় আনতে হবে, সেটি এখন আসলে আমরা নিশ্চিত করতে চাই, এবং সেই জায়গাটিতে আসলে আমরা ঠিক কতখানি দূরে দাঁড়িয়ে আছি। এই ধরনের প্রতাপশালী ব্যক্তিদের আসলে যখন আমরা গ্রেপ্তার নিশ্চিত করতে পারবো এবং বিচার নিশ্চিত করতে পারবো, তখন আসলে এটা এক ধরনের আমাদের জন্য উদাহরণ হয়ে থাকবে কিনা। ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি একটা শব্দ এর আগে উল্লেখ করেছেন, বরপুত্র, তাই না? দুর্নীতির বরপুত্র। ও দুর্নীতির বরপুত্র বাংলাদেশে শত শত আছে, তাই না? ওটা একজন আর দুইজন না, হাজারেও পুষতে পারে। তো এখন আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হলো সেটা হলো দুর্নীতির অনেক সময় এই কর্মকাণ্ড শুরু হয় যখন একটা সরকার থাকে, তখন দুর্নীতির বিরুদ্ধে অনেক কিছু হয়। দেন আওয়ামী লীগ সরকারের সময় অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত গেছিল, তদন্ত হয়ে শাস্তি টাস্তি। সরকার পরিবর্তনের পরে সব আস্তে আস্তে আবার সব খালাস হয়ে যাচ্ছে। আবার এখনও যারা এই যে সমস্ত সাজা টাজা হবে, রাজনৈতিক পরিবর্তনের পরে এই সাজা বহাল থাকবে কিনা এটা আমরা এখনও বলতে পারি না। কারণ আমাদের টোটাল সিস্টেমে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা এই দীর্ঘদিনে বছরের পর বছর যেটা দেখছি, যে আমরা একটা কনস্ট্যান্ট ভিউতে, অর্থাৎ রুল অফ লর যে সিস্টেম, মানে আইন অনুসারে যেটা হওয়ার সেটাই হবে, সেই প্রক্রিয়া বাংলাদেশ নাই। এবং বাংলাদেশ না থাকার কারণে আমাদের বিভিন্ন সময় আলোচনা করতে হচ্ছে। এবং আজকে ধরেন, কথার কথা বলি আমি, এই ধরেন আজকে বেনজির আহমেদ সাহেব অ্যারেস্ট হয়েছেন, ওনার সাজা হলো। ধরেন 20 বছর পরে একটা দল ক্ষমতায় আসলো, সে বেনজির আহমেদকে সপক্ষে তার আছে, সাপোর্ট আছে, তো সেই বেনজির আহমেদ কি তখন জেলে থাকবে? এটা কি থাকবে? তেমন অনেক জঙ্গিরা গ্রেপ্তার হয়েছিল এবং জঙ্গিদের অভিযোগ তো সত্য ছিল না। আমি বলি, জঙ্গিরা তো অনেক সময়, আওয়ামী লীগের সময় অনেক জঙ্গি গ্রেপ্তার হয়েছিল, এটা তো আসলে সত্য। তারা কি এখন জেলখানায় আছে? জেলখানায় তো নাই। তাহলে এখন আপনি এই যে কনস্ট্যান্ট ভিউতে যে আমরা নাই, রুল অফ লয়ের আমরা লাইনে নাই, এই জন্যই আমাদের এই আলোচনাগুলো আসে এবং আমাদের এই বিভ্রান্তি হয় এবং আমরা এই আলোচনাগুলো করতেই থাকি। কিন্তু আমাদের কথা হলো, মোহাম্মদ আব্দুল করিমকে একটু করতে চাই, এই যে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বললেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, মানে আমরা আসলে একটা চক্রের মধ্যে আছি, কোথাও না কোথাও গিয়ে গডফাদাররা সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকেন এবং তাদের কারণে, তাদের ছত্রছায়ায় আসলে যারা অভিযুক্ত, যারা আইনিভাবে যাদের আসলে বিচারের মুখোমুখি হওয়ার কথা, তারা সেই বিচারের মুখোমুখি হন না। এই চক্রটা থেকে আমরা বেরোবো কি করে? উনি যেটা এক্সাম্পল দিলেন, এক সময়ে যারা অপরাধের দায়ে শাস্তি ভোগ করেছিল, জেলে গেছিল, পরবর্তী আরেকটা গভর্নমেন্ট আসলে আবার অপরাধ থেকে মুক্তি পেয়ে যায়, জেল থেকে মুক্তি পায়। এই সংস্কৃতি থেকে বের না হতে পারলে প্রকৃত অপরাধীরা আসলে শাস্তি ভোগ করবে না। আমাদের এই কালচার থেকে বের হইতে হবে। অপরাধী যদি যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচারের মাধ্যমে যদি অপরাধী প্রমাণিত হয়, কোনো ক্রমেই তাকে পরবর্তী সময়ে রাজনৈতিক আনুগত্যের কারণে তাকে অপরাধ থেকে মুক্ত করে দেওয়া, জেল থেকে মুক্ত করে দেওয়া, এটা উচিত হবে না। এটা রাজনৈতিক নেতৃবৃন্দকে এই সিদ্ধান্ত। কিন্তু এরকমটা তো আসলে আমরা দেখেছি, মানে নানান সময় দেখেছি, এবং এমনকি যেটি বললেন যে সেই সময় যারা জঙ্গি হিসেবে মামলাধীন ছিলেন, যাদের বিরুদ্ধে মামলা ছিল, তাদেরকে আমরা বেরিয়ে যেতে দেখেছি। এটা সঠিক, কিন্তু এই যে বের করে দেওয়া, এটা যথাযথ হয়। সেই দায়টা কি আমরা কখনো কাউকে নিতে দেখেছি? না, দায় তো নিতে দেখেননি, কিন্তু এই কার্যক্রমটা যথাযথ হয়নি। অপরাধী যদি যথাযথ প্রক্রিয়া সে অপরাধী প্রমাণিত হয়, তাহলে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক আনুগত্যের কারণে অপরাধীকে মুক্ত করে দেওয়া কোনোভাবেই উচিত হবে না। এবং এইভাবে মুক্ত করে দিলে কোনোদিন অপরাধ মুক্ত হবে না দেশ। এবং বেনজির আহমেদকে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে আসলে যে কূটনৈতিক প্রচেষ্টার কথা আমরা শুনছি, সেই প্রচেষ্টাটা আসলে জোরালো থাকবে কিনা বাংলাদেশের তরফ থেকে? আমরা সরকারের যে সদিচ্ছা দেখছি বর্তমান সরকারের, এতে মনে হয় যে কূটনৈতিক প্রসেসটা অব্যাহত থাকবে। এটা খুব বেশি দীর্ঘ প্রক্রিয়া নয়। এটা আমরা কূটনৈতিক চ্যানেলে আমাদের ডকুমেন্টগুলো পাঠাইতে হবে ইন্টারপোলের কাছে, ইন্টারপোল থেকে আবার ইউএই গভর্নমেন্টের কাছে পাঠাবে, আমরা পাঠাবো ইন্টারপোলের কাছে এই মামলার বিবরণ, আমাদের বিচার প্রক্রিয়া, দীর্ঘ প্রক্রিয়া, কিভাবে বিচারটা হয়েছে, রায় কী হয়েছে, মানে শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। অবশ্যই সম্ভব। তো আপনি যেটা জিজ্ঞেস করছেন, সরকারের ইনিশিয়েটিভ এত বেশি থাকবে, এটার কারণটা খুব স্বাভাবিক। কারণ আপনি জানেন যে গুম খুনের ব্যাপারে ইতিমধ্যে ট্রাইব্যুনালে অনেক মামলায় ওনার নাম কিন্তু বিএনপির যারা আর নেতা
তারাই কিন্তু অভিযোগ করে ওনার নাম দিয়েছেন। অতএব সেখানে যারা ক্ষমতায় আছেন তো বিএনপি ক্ষমতায় আছে, সরকারের- ওনাদের দলীয় নেতা টেতা অনেকের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে তার নাম আসছে। অতএব সেই সরকার ক্ষমতা থাকা অবস্থায় তাকে তো দ্রুত না অতি দ্রুত আনার জন্যই সরকার চেষ্টা করবে, সরকারের এটাই কিন্তু বাস্তবতা। আন্তরিকতার সেই অভাব সদিচ্ছা নেই। আছে। ধন্যবাদ মোহাম্মদ আব্দুল করিম।